সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা ল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হার্ডি-ওয়াইনবার্গ ল। এটার মাধ্যমে দেখা যায় যে একটা জিন পুল বা একটা প্রজাতির মধ্যে যতগুলো জিন থাকে সেই জিনের যে সমষ্টি বা একটা ভারসাম্য থাকে সেটাকে আমরা হার্ডি-ওয়াইনবার্গ ল এর মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এই ক্ষেত্রে আমরা দেখি যে একটা পপুলেশনের মধ্যে যে হার্ডি-ওয়াইনবার্গ ল যেখানে কার্যকর থাকবে সেখানে কতগুলো শর্ত থাকে। এই শর্তটা হচ্ছে, প্রথম শর্তটা হচ্ছে যে ডিপ্লয়েড অর্গানিজম, অর্থাৎ জীবটাকে ডিপ্লয়েড হতে হবে। এটা একটা বিষয়, অর্থাৎ এটা হ্যাপ্লয়েড বা ট্রিপ্লয়েড এগুলো হলে এই লটা কাজ করবে না। এখানে দেখা যাবে যে তাদের মধ্যে, পপুলেশনের মধ্যে শুধুমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে, অন্য ধরনের এসেক্সুয়াল বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন এগুলো এখানে সংগঠিত হতে পারবে না। ওভারল্যাপিং নন ওভারল্যাপিং জেনারেশন, যেটা অর্থাৎ একটা জেনারেশনের উপর আরেকটা জেনারেশন ওভারল্যাপ করবে না, অর্থাৎ দুইটা বা একাধিক জেনারেশন যদি একসাথে কাজ করে বা একসাথে অবস্থান করে তখন এটা একটা এই ল কাজ করবে না। সেক্ষেত্রে র্যান্ডম মেটিং, অর্থাৎ তাদের মধ্যে যে ক্রসিং বা মেটিং মিলনের বিষয়টা র্যান্ডম বা স্বাধীনভাবে হতে হবে, এটা একটা বিষয় আছে। আর একটা হচ্ছে যে এই পপুলেশনটা অনেক বিশাল হতে হবে বা ব্যাপক হতে হবে। এটা খুব ক্ষুদ্র পপুলেশনের ক্ষেত্রে হার্ডি-ওয়াইনবার্গ লটা কাজ করে না। ইকুয়াল এলিল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এলিল ফ্রিকোয়েন্সি যেটা আছে, অর্থাৎ জিনের মধ্যে যে একসাথে দুইটা জিন থাকে তাদেরকে আমরা পরস্পরে এলিল বলে থাকি। এই এলিলিক জিনগুলার ফ্রিকোয়েন্সিটা স্বাভাবিক থাকতে হবে এবং প্রজননের ক্ষেত্রে তারা স্বাধীনভাবে কাজ করতে হবে, মেন্ডেলের প্রথম সূত্রটা যেটা বলে থাকে। আর একটা হচ্ছে যে এই অঞ্চলের মধ্যে কোনো ধরনের মাইগ্রেশন হতে পারবে না, তারপরে জিন ফ্লো এগুলো, তারপরে অ্যাডমিক্সচার, কোনো ধরনের মিশ্রণ, বিভিন্ন জাতের মধ্যে মিশ্রণ, মিউটেশন এবং সিলেকশন, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এই শর্তগুলো মেনে আমরা হার্ডি-ওয়াইনবার্গ লটা ব্যাখ্যা করতে পারবো। আমরা হার্ডি-ওয়াইনবার্গ ল যেটি আছে সেই লটি হচ্ছে p প্লাস কিউ হোল স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কয়ার সমান সমান 1 হবে। এটা হচ্ছে বিষয়টা। এই সূত্রটা মূলত মেন্ডেলের যে সূত্র, প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র, সেটা অনুসরণ করেই তৈরি করা হয়েছে এই সূত্রটা। এইখানে আমরা জানি যে মেন্ডেলের প্রথম সূত্রে যে F1 এ যে সংকর জীব সৃষ্টি হয়, সেই সংকর জীবের মধ্যে দুই ধরনের এলিল থাকে, একটা ক্যাপিটাল এ আর একটা হচ্ছে স্মল এ। এটাকে ক্যাপিটাল এ দিয়ে আমরা ডমিনেন্ট জিন বুঝাই, স্মল এ দিয়ে আমরা রিসেসিভ জিন বা প্রচ্ছন্ন জিন বুঝাই। তো মেলের ক্ষেত্রেও দুই ধরনের গ্যামেট তৈরি হবে, একটা ক্যাপিটাল এ গ্যামেট আর একটা স্মল এ গ্যামেট। আবার ফিমেলের ক্ষেত্রেও একটা ক্যাপিটাল এ গ্যামেট আর একটা হচ্ছে স্মল এ গ্যামেট তৈরি হবে। এখন এই ক্রসিং এর সময় যদি দেখা যায় যে এই এর সাথে এই এ যুক্ত হয়, তখন দেখা যায় যে এটা ডাবল এ, অর্থাৎ হোমোজাইগাস ডমিনেন্ট তৈরি হয় বা প্রকট তৈরি হয়, হোমোজাইগাস প্রকট। আবার এখানে যদি এই ক্যাপিটাল এর সাথে যদি স্মল এ যুক্ত হয়, তখন দেখা যায় যে হেটেরোজাইগাস অবস্থা তৈরি হয়, একটা ক্যাপিটাল এ একটা স্মল এ জিন এখানে অবস্থান করে। আবার এই স্মল এর সাথে যদি ক্যাপিটাল এ যুক্ত হয়, তখন দেখা যায় যে এখানে একটা হেটেরোজাইগাস জীব তৈরি হয়ে থাকে। আবার এই স্মল এ এবং এই স্মল এ যদি যুক্ত হয়, তাহলে সেখানে দেখা যায় যে হোমোজাইগাস অবস্থা তৈরি হয় বা রিসেসিভ। অর্থাৎ দুইটা জিন যদি একই রকম হয় সেটাকে আমরা হোমোজাইগাস বলি, আর দুইটা জিন যদি ভিন্ন হয় তাহলে আমরা হেটেরোজাইগাস বলে থাকি। তাহলে আমরা দেখি যে F2 তে তিন ধরনের প্রজন্ম তৈরি হয়ে থাকে, হোমোজাইগাস প্রকট, হেটেরোজাইগাস প্রকট এবং হোমোজাইগাস রিসেসিভ। এইখানে আমরা এই যে সূত্র যেটা আছে সেই সূত্রের মধ্যে আমরা p যে বিষয়টা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ডমিন্যান্ট জিন, অর্থাৎ প্রকট জিনের ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে এ জিনটাকে বোঝানো হচ্ছে এখানে, ক্যাপিটাল এ বা ডমিন্যান্ট জিন যেটাকে আমরা এখানে দেখিয়েছি। কিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ রিসেসিভ জিন, এটা আমরা স্মল এ দ্বারা স্মল এ জিনটাকে এখানে বোঝাচ্ছি রিসেসিভ জিন হিসাবে। যে এ জিনের ক্যাপিটাল এ জিনের ফ্রিকোয়েন্সি হচ্ছে পি আর স্মল এ জিনের ফ্রিকোয়েন্সি হচ্ছে কিউ। আবার এখানে আমরা যে এখানে এগুলো হচ্ছে এ বা যখন এগুলো হচ্ছে গ্যামেটের মধ্যে, যে গ্যামেটের মধ্যে যে এ জিনের ফ্রিকোয়েন্সিটা যেটা দেখানো হচ্ছে। পাশাপাশি আমরা যখন এই সূত্রের এখানে পি স্কয়ারে আসবো, তখন পি স্কয়ার মানে হচ্ছে যে
ফ্রিকোয়েন্সি অফ হোমোজাইগাস ডমিনেন্ট জেনোটাইপ, যে এখানে ক্যাপিটাল এ এটা হচ্ছে পি স্কয়ার, যে দুইটা জিন যখন একসাথে থাকে তখন সেটাকে আমরা হোমোজাইগাস ডমিনেন্ট বলে থাকি। তো এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে পি স্কয়ার। কিউ স্কয়ার হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ হোমোজাইগাস রিসেসিভ জেনোটাইপ, এটা স্মল এ অর্থাৎ এটা সেই ক্ষেত্রে আমরা এটা কিউ স্কয়ার। আর এখানে যে হেটেরোজাইগাস যেটা আছে এই ক্যাপিটাল এ স্মল এ যেখানে আছে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2pq, ফ্রিকোয়েন্সি অফ হেটেরোজাইগাস জেনোটাইপ। এই হচ্ছে মোটামুটি সূত্রের ব্যাখ্যাটা। আমরা এখানে যে এই যে সূত্র অনুযায়ী p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার সমান সমান 1 হয়, যেটা এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা যদি এখানে দেখি যে জেনোটাইপ এন্ড ফ্রিকোয়েন্সি অফ গ্যামেটস প্রোডিউসড বাই প্যারেন্ট, এখানে প্যারেন্ট যেটা আছে যারা এ আছে তাদের সংখ্যা ধরলাম আমরা, এটা কাল্পনিক সংখ্যা 49। হেটেরোজাইগাস যেটা আছে ক্যাপিটাল এ স্মল এ তাদের সংখ্যা ধরলাম 42। স্মল এ যারা আছে তাদের সংখ্যা ধরলাম 9, অর্থাৎ আমরা টোটাল প্যারেন্টস ধরলাম 100। এখন এই যে প্যারেন্টস বা মাতা-পিতা যারা আছে তারা কি পরিমাণ গ্যামেট তৈরি করবে, নাম্বার অফ গ্যামেটস, আমরা ধরে নিলাম যে তারা তো অসংখ্য গ্যামেট তৈরি করতে পারে বা হাজার হাজার গ্যামেট তৈরি করতে পারে। আমরা ধরে নিলাম যে প্রত্যেকটা প্যারেন্ট বা প্রত্যেকটা পিতা মাতা 10টা করে গ্যামেট তৈরি করে, তাহলে এখানে আমরা এই 449টা প্যারেন্ট থেকে 490টা পাবো, 42 থেকে 420টা গ্যামেট পাবো, 9 থেকে 90টা গ্যামেট পাবো। টোটাল আমরা গ্যামেট ধরলাম 1000 গ্যামেট। এই 1000 গ্যামেটের মধ্যে আমরা দেখি যে এখানে একটা গ্যামেটের মধ্যে ক্যাপিটাল এ যায়, আরেকটা গ্যামেটের মধ্যে যখন এখানে গ্যামেটগুলা তৈরি হয় বা মিয়োসিস কোষগুলা হয়ে যখন হ্যাপ্লয়েড অবস্থা তৈরি হয়, তখন এই দুইটা জিনের মধ্যে এইখান থেকে দুইটা ক্যাপিটাল এ থেকে একটা ক্যাপিটাল এ যেতে যাবে একই ধরনের। এখন এখানে যখন ক্যাপিটাল এ আছে এখানে সবগুলা গ্যামেটই হবে এ জাতীয়। আবার এখানে হেটেরোজাইগাস যেটা আছে হেটেরোজাইগাসের মধ্যে তারা দুই ধরনের গ্যামেট তৈরি করবে, ক্যাপিটাল এ গ্যামেট হবে 210টা, স্মল এ গ্যামেট হবে 210টা। 420টাকে যদি আমরা দুই ভাগ করে দেই, আবার এখানে স্মল এ যেটা আছে এখান থেকে একই ধরনের গ্যামেট তৈরি হবে, এগুলো সবই হবে স্মল এ। এখানে 90টা আমরা দেখতেছি। এইখানে 490 আর 210, এই 210 এ 420 কে ভাগ করে দেওয়া হয়েছে 210 অর্থাৎ ক্যাপিটাল এ 210 স্মল এ 210। এখানে এইটা যদি যোগ করি আমরা 700 আসে, আর এখানে এটা যোগ করলে 300 আসে। এই 700 কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, এখানে টোটাল গ্যামেট হচ্ছে 1000 দিয়ে ভাগ করলে সেটা হবে 0.7, অর্থাৎ এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, যতটা গ্যামেট তার মধ্যে কতটা, এটা করলে এটা হচ্ছে 0.7। এটা হচ্ছে আমরা যে সূত্রের মধ্যে যে পি ভ্যালু বলছিলাম সেই পি ভ্যালুটা। আর 300 কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 0.3, এটা হচ্ছে কিউ ভ্যালু। তো আমরা পি এবং কিউ ভ্যালু যদি পেয়ে যাই, যে কোনো একটা পেলে অপরটা বের করা সম্ভব। তা আমরা যদি পি এবং কিউ ভ্যালু পেয়ে যাই তাহলে এখানে পি প্লাস কিউ হোল স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস 2pq কিউ স্কয়ার, এখানে পি স্কয়ার হচ্ছে 0.7 হোল স্কয়ার প্লাস 2pq হচ্ছে 2 ইনটু 0.7 ইনটু 0.3, আর কিউ হচ্ছে 0.3 হোল স্কয়ার। 0.7 স্কয়ার হচ্ছে 0.49, এটা স্কয়ার করলে, আর এটাকে গুণ করলে 2 দিয়ে গুণ করলে এটা হয় 0.42, আর এটা হচ্ছে 0.9। এটাকে এই তিনটাকে আমরা একসাথে যোগ করলে 1 হয়। অর্থাৎ হার্ডি-ওয়াইনবার্গ যে বিষয়টা বলছে যে কিভাবে এই সূত্র অনুযায়ী আমরা দেখি যে টোটাল যে জিনটা আছে সেই টোটাল জিনের সংখ্যাটা 1 হবে, অর্থাৎ যতগুলো ফ্রিকোয়েন্সি থাকবে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস এদের মধ্যে যোগ করলে সমষ্টি করলে 1 হবে। এবং এটা আমরা আরেকটা চার্টের মাধ্যমে দেখতে পারি যে এটাকে যদি আরো একটা প্রজন্ম নেওয়া যায় তখন কি অবস্থা দাঁড়ায়, যে এখানে ফ্রিকোয়েন্সি অফ মেল গ্যামেট আমরা যেটা পেলাম এর আগের ইয়াতে, এখানে ক্যাপিটাল এইচ, এগুলোর মধ্যে যদি আমরা ক্রস করি যে
ক্যাপিটাল এ ফ্রিকোয়েন্সি অফ ফিমেল গ্যামেট, এটাকে আমরা মেল গ্যামেট ধরতেছি, এটাকে আমরা ফিমেল গ্যামেট ধরতেছি। এটা যদি হয় যে ক্যাপিটাল এ এটা 0.7, এটাও 0.7, এদের যে ইয়াটা হবে ফ্রিকোয়েন্সি অফ জেনোটাইপ হবে, এটাকে গুণ করতে হবে পি স্কয়ার, সে যে পি স্কয়ার 700 পি স্কয়ার আর কি 0.49। তারপরে যদি এর সাথে স্মল এ ক্রস করে তাহলে এটা হবে ফ্রিকোয়েন্সি হবে 0.21। আবার এখানে স্মল এর সাথে যদি ক্যাপিটাল এ ক্রস করে তাহলে এখানে ফ্রিকোয়েন্সি হবে 0.21। আবার এখানে 0.3 এর সাথে 0.3 যদি ক্রস করে সেটা হবে 0.09। এটাকে যোগ করলেও এই যে ফ্রিকোয়েন্সি গুলো আছে ফ্রিকোয়েন্সি অফ জেনোটাইপ, এটা যোগ করলেও এখানে 1 সমষ্টি আসবে। এখন এখানে আমরা যদি দেখি যে এই জেনোটাইপের মধ্যে এখানে ফ্রিকোয়েন্সি অফ এ এলিল কত আছে 0.98। আবার এ এর মধ্যে এ এলিল এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.21, আবার এটা 0.21। দুই ধরনের এখানে এটা এ এলিল, এটা স্মল এ এলিল। আবার এখানে হেটেরোজাইগাস অবস্থা, এদের মধ্যে দেখা যাচ্ছে যে এ এলিল এর পরিমাণ হচ্ছে 0.21। আবার স্মল এ এদের মধ্যে আমরা যদি দেখি এরা তো শুধু এক ধরনের স্মল এ এলিল আছে, এটা হচ্ছে 0.18। অর্থাৎ এগুলো সব ডাবল হয়ে যাচ্ছে, এটা দ্বিগুণ হচ্ছে, এটা তো 2 ভাগ হয়ে গেল, এটাও 2 ভাগ হয়ে গেল, এটা এখানে এটা দ্বিগুণ অবস্থা তৈরি হচ্ছে। এই জন্য এটাকে যোগ করার পরে যখন আমরা দেখি যে এটার যোগফল আসে 1.4, এটাকে 2 দিয়ে ভাগ করে মূলত মেইন ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে এএলএল এর ফ্রিকোয়েন্সি। আবার এটাকে যোগ করলে এই অংশটা যোগ করলে স্মল এএলএল টাকে যোগ করলে 0.6 আসে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 0.3 আসে। এই হচ্ছে মোটামুটি যে এখানে আবার এই 0.7 এবং 0.3 কে যোগ করলে এইখানে আমরা দেখি যে জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি এবং এলিলিক ফ্রিকোয়েন্সির মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি যদি আমরা যোগ করি তাহলে এই যে 0.7 এবং 0.3 যদি যোগ করি সেটাও 0.7 এর সাথে যদি 0.3 যোগ করি 0.3 যোগ করি তাহলে সেটাও ফলাফল কি আসে 1 আসে। অর্থাৎ এই যে সূত্রটা হার্ডি-ওয়াইনবার্গ সূত্রটা, এই সূত্র অনুযায়ী জিনোটাইপ এবং এলিলিক ফ্রিকোয়েন্সি হোক জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি হোক সেগুলা কনস্ট্যান্ট থাকবে বা 1 থাকবে। এটাই হচ্ছে মূলত এই সূত্রের মূল ব্যাখ্যা বা বিষয়টা। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি।